বিএনপির বিরাট প্ল্যান শুরুর আগেই ব্যর্থ, প্রজেক্ট ব্যর্থ, শুরুই করতে পারলো না। কি কারণে? জামাত শিবিরের শক্তিশালী প্রচারণার কারণে। জামাত শিবির ওয়াজটক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, বিএনপির নাটকীয়তার বিরুদ্ধে, যে কোনো দুর্বিসন্ধির বিরুদ্ধে সময় থাকতে জামাত জাতিকে সচেতন করে, শিবির সেটা প্রচার করে, এবং যার ফলে বিএনপির অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়, সরকারের অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়। এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, জামাত শিবির শক্তিশালী বিরোধী দল, এবং তারা হইচই করে, তারা মুখ খুলে ভয়েস রেজ করে অনেক ঘটনা ঘটাতে পারেন। বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় তারা ছিল ধৈর্য বিরোধী দল। তারা আওয়ামী লীগ সরকারের টনক নড়াতে পারত না, কিন্তু জামাত পারে। আমরা পদে পদে দেখছি জামাত পারে। এই যে ফজলুর রহমান একটু চালাকি করেছিলেন, বেয়াদবি করতে গিয়েছিলেন জামাতের সাথে, আমিরে জামাতের সাথে। ফজলুর রহমান যে ডলা খেয়েছে সংসদে এবং সংসদের বাইরে, যে ধোলাই খাচ্ছে, লজ্জা থাকলে ফজলু পাগলা সেই ট্রাইব্যুনালে যে ক্ষমা চাওয়ার পর যেরকম একদম চুপচাপ ছিলেন প্রায় 4 মাস 5 মাস, ওইরকম চুপচাপ থাকবেন, সংসদে আর কথা বলতে চাইবেন না। কারণ যে অপমানিত হয়েছেন, বিএনপির লোকজন যে অপমান করেছে ফজলু পাগলাকে, সোজা হয়ে যাওয়ার কথা, সাইজ হয়ে যাওয়ার কথা। দর্শক, জামাত শিবিরে যে শক্তি আছে এটা কিন্তু সবাই দেখছে। জামাতের বিরুদ্ধে যা কিছু বলবে, আর জামাত আঙ্গুল চুষবে সংসদে বসে। বক্তব্য চলাকালীন সময়ে যে লাঞ্ছিত হয়েছে, যে লাঞ্ছনার শিকার হয়েছে ফজলুর রহমান, এটা জামাত শিবির শক্তির একটা প্রমাণ। ঠিক আছে, সংসদ স্পিকার পরিস্থিতি শান্ত করেছেন, কিন্তু ফজলু পাগলার ধোলাই কিন্তু থামছে না। এমনকি পুরো জাতি মুক্তিযুদ্ধ প্রজন্ম জেগে উঠেছে যে ফজলু পাগলা একজন ভুয়া মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পর তিনি যুদ্ধ অপরাধ করেছেন। অনেকে বলবে যে তাকে গ্রেপ্তার করতে হবে। ফজলু পাগলা আবার চুপ হয়ে যাবে। টকশোতে, ফেসবুকে, লেখালেখিতে সেক্টর কমান্ডাররা পর্যন্ত মুখ খুলছে ফজলু পাগলার বিরুদ্ধে। জামাতের শক্তি কি দেখছেন? যদি এই আলোচনায় আমি ওইটা নিয়ে আলোচনা করছি না, প্রসঙ্গক্রমে বললাম। দর্শক, এই ভিডিওর আলোচ্য বিষয়, বড় অঘটনের আগেই গোয়েন্দা তৎপরতায় শনাক্ত উগ্রপন্থীরা। এইটার একটা রহস্য আছে। এর মানে ওই যে জঙ্গি নাটক করতে চেয়েছিল বিএনপি সরকার, প্রতিবেশী দেশ বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের ম্যানেজ করতে ভারতের প্রযোজনায় জঙ্গি নাটকের একটা স্ক্রিপ্ট বিএনপি সরকার হাতে এসেছিল, কিন্তু স্ক্রিপ্টটা সব মন্ত্রীদের হাতে সমানভাবে যায়নি, যার ফলে ভারতপন্থী মন্ত্রীরা বলেছিল যে জঙ্গি আছে, জঙ্গি দমন করবে সরকার। কিন্তু কোনো কোনো মন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, এদেশে কোনো জঙ্গি নাই। তো দর্শক, এবং সরকারপন্থী মিডিয়াগুলো এখন প্রচার করছে, বা সরকার এখন এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে না, জঙ্গি ধরার দরকার নেই, জঙ্গিদের নেটওয়ার্ক ওটা আমরা আগেই ভেঙে ফেলেছি, জঙ্গি হামলা হবে না, ওইরকম বড় কোনো ধরপাকড় দরকার হবে না, জঙ্গিদের কোমর আমরা ভেঙে ফেলেছি সিস্টেমে। এর মানে জঙ্গি নাটক হচ্ছে না। বুঝতে পারছেন? এটা জামাত শিবির প্রচারণার ফল। যদি আমি নিশ্চিত, আমি বলি, যদি এরকম হতো যে সরকার যখন বলেছে যে জঙ্গি হামলা হতে পারে, বাংলাদেশে জঙ্গি আছে, ইউনূস সরকার এরা স্বীকার করেনি, ওই যে ডাক্তার জাহিদ টেকরা যেভাবে বলছে, আমরা জরুরি সতর্ক বার্তা দিয়েছি, অতএব আমরা জঙ্গি দমন করব। তো এই পরিস্থিতি যদি জামাত শিবিরের লোকজন একদম চুপ থাকতো, দেখেন জামাত অফিসিয়ালি সবকিছু রিয়াক্ট করবে তা না। জামাত শিবিরের অ্যাক্টিভিস্ট এবং জামাতের যে অনলাইন শক্তি, তাদের যে প্রতিবাদ, তাদের যে কোনো একটা বিষয়ে প্রচারণা, এটা জামাতের অফিসিয়াল স্টেটমেন্টের চাইতে অনেক ক্ষেত্রে শক্তিশালী। যার ফলে এই জঙ্গি নাটক করার প্রজেক্ট থেকে বিএনপি সরকার ফিরে এসেছে। ওই জঙ্গি নাটক তারা আর করবে না। যেহেতু অমুক জায়গায় হঠাৎ একটা বাড়ি ঘেরাও দিয়ে বলবে যে জঙ্গি পাওয়া গেছে, আসলে কিছু না। হাসিনা এই কাজটা করতো, যখনই প্রয়োজন হতো তখনই অ্যারেস্টেড বা কিছু লোক ছিল হাসিনার কাছে, সব সময় থাকতো,
মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, তাদের স্ত্রী, তাদেরকে ধরে বলতো যে অমুক বাসায় তাদের পাওয়া গেছে, এবং কিছু গ্রেনেড বোমা তৈরির সরঞ্জাম টরঞ্জাম তাদের হাতে দিয়ে দিত, বলতো যে উদ্ধার করা হয়েছে। দ্যাট ওয়াজ কমপ্লিটলি স্ক্রিপ্টেড। তো দর্শক, এরকম কোনো নাটক বিএনপি সরকার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তারা করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু জামাত ইসলামপন্থী জনতা যেভাবে সমালোচনা করেছে, জঙ্গি নাটকের কথা বলেছে, বিএনপি এখন বলছে যে না, এইসব নাটক করবো না। ওটা তো আর সরাসরি বলে নাই। বিএনপির যে সুর, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, কোনো জঙ্গি নাই, এবং আরো মন্ত্রী বলছেন যে কোনো জঙ্গি নাই, এবং সরকারপন্থী মিডিয়াগুলো প্রচার করছে, তারা এখন জঙ্গি শব্দটাই উচ্চারণ করছে না, এটা জামাতের প্রচারণা করে। তারা বলছে এখন উগ্রবাদী। উগ্রবাদী তো বিএনপি তো আছে, কিন্তু তারা তো জঙ্গি না। আওয়ামী লীগ উগ্রবাদী, বাট আওয়ামী লীগ ইজ নট জঙ্গি। অবশ্য আওয়ামী লীগ জঙ্গিদের চাইতেও ভয়ানক। অতএব এই জঙ্গি বিষয়ে অফিসিয়ালি জামাত কিছু বলেনি, ডিল করেনি, কিন্তু জামাতপন্থীরা যে প্রচারণা চালাচ্ছে বা চালিয়েছে, তাতে তাতে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখন বিএনপি বলছে যে না, অঘটন ঘটবে না, আমরা সবকিছু দমন করে ফেলেছি, আমরা সবকিছু ম্যানেজ করে ফেলেছি। এমনকি এই যে ভারত মুম্বাইতে বিভিন্ন জায়গায় নিজেরাই তাদের গোয়েন্দা সংস্থায় হামলা চালিয়ে তারপর ওইটা জঙ্গিদের হামলা বলে পাকিস্তানের বিরুদ্ধে রাজনীতি করত, অথচ ওটা নিজেদের স্ক্রিপ্টেড ছিল। এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা যেটাকে বলা হয় 9/11, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলা, ওটা সম্পর্কে অনেক অ্যান্টিথিসিস আছে। এমনকি ডক্টর জাকির নায়েকেরও বক্তব্য আছে, 9/11 হামলা ওটা কোনো হামলা ছিল না, ওটা সিআইএ নিজেরাই করেছে, এবং অনেক যুক্তি দিয়ে অনেক সায়েন্টিফিক রিজনও দেখিয়েছে তারা যে ওইভাবে হামলা করা সম্ভব না, ওটা যুক্তরাষ্ট্র নিজেরা করেছে, তারা একটা অঘটন ঘটানোর জন্য। তা বাংলাদেশে হাসিনার আমলেও হাসিনা হামলা করতো, হ্যাঁ, নিজেরাই হামলা করে তারপরে জঙ্গি হামলা হিসেবে ওটা চালিয়ে দিয়ে তারপরে গ্রেপ্তার নাটক করতো, যাকে ইচ্ছে তাকে গ্রেপ্তার করতো। তো দর্শক, এখন বাংলাদেশ সরকারও ভারতের বুদ্ধিতে এরকম করার একটা প্ল্যান হয়তো ছিল, যে কোথাও একটা নিজেরাই বা কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই একটা হামলা করে বলবে যে জঙ্গি হামলা হয়েছে, অমুককে ধরো তমুককে ধরো, আশেপাশে যত জঙ্গি মাদ্রাসা জামাত শিবির আছে সবাইকে ধরো, একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করো। এটা করতে পারলো না। শক্তিশালী প্রচারণার ফলে যে জঙ্গি নাটক হাসিনা জঙ্গি নাটক করতো, এটা বারবার বলার ফলে এখন ওই নাটক আর করবে না। কিছুদিন পর দেখবেন যে জঙ্গি, এতদিন জঙ্গি বা এইসব পরিভাষায় রাজনীতি ছিল না, আবার এটা উধাও হয়ে যাবে। ব্যাংক দখল থেকে শুরু করে ইউনিভার্সিটি, হাসপাতাল দখল। তো আপনি যদি ডট গুলাকে জয়েন করেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত ছিল, ইসলামী ব্যাংক দখলের নিয়ে খুব সম্ভবত ছিল। আমি ওনার উপস্থিতি ওখানে জানি না, কিন্তু আমি জানি যে আপনি বলতেছেন যে ডট গুলো যদি যোগ করেন। জি, হ্যাঁ, এখানে ব্যাংক দখল হয়, ইউনিভার্সিটি দখল হয়, এবং আপনি ধরেন ব্যাংকের কথা রাখলেন, ব্যাংকের কথা সাইডে রাখেন, উনি এম এ আরাফাতকে মানারত ইউনিভার্সিটি দখল করে দেন। আর এম এ আরাফাতের নাম আসতেছে যে এম এ আরাফাত এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যেহেতু সে ইউএস সিটিজেন এবং খুব কাছের মানুষ। তার কথা মানে স্পেসিফিকলি কোন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আরাফাত? 5ই আগস্টের সাথে। মানে আরাফাত শেখ হাসিনার বিরুদ্ধে খাটছে? শেখ হাসিনার বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে খাটে নাই, ধরেন সে একটা দেশের পারপাস সার্ভ করছে। মানে গুপ্ত যেটা বলি, মানে আরাফাত ছিল ওই আমেরিকার গুপ্ত। আমেরিকার গুপ্ত, হ্যাঁ, আমেরিকান সিটিজেন। যাই হোক, উনি সার্ভ করছে। তো টিএম জুবাইর স্যারের সময় এনএসআই তে সর্বাধিক পরিমাণ নিয়োগ হয়, সর্বাধিক পরিমাণ অপারেটর, বিভিন্ন পোস্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলে নিয়োগ হয়, এবং এর পরবর্তীতে এমন ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে পুরা বাংলাদেশে কয়েকটা শক্তি কাজ করতেছে। ডিজিএফআই, ডিবি হারুনের লোক, এদিকে সিআইডির লোক, এদিকে এনএসআই এর লোক, এসবি তো আছে,
এসবি তো আছেই, মানে আপনি ওই মেড ইন আমেরিকা বা আমেরিকান মেড মুভিতে যেরকম দেখেন যে টম ক্রুজকে ধরতে এফবিআই আসে, সিআইএ আসে, এন্টি করাপশন আসতে থাকে, মানে 10-12টা এজেন্সি এসে তাকে ধরতে থাকে। ওই রকম ভাবে এনএসআই মোটামুটি বাংলাদেশের একটা এজেন্সি হিসাবে একেবারে ফোকাসে এসে গেল, যে যে এনএসআই কে কেউ গুনতো না, সেই এনএসআই কমলাপুর স্টেশনে পর্যন্ত 10 জন অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে। তখন আপনি চিন্তা করেন, ওরা কিন্তু ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, মানে ইন্টেলিজেন্সের লোক। তো ইন্টেলিজেন্সের লোক আপনি চিন্তা করে নিবেন যে সে হয়তোবা রাস্তার ভিক্ষুক অথবা রিক্সাওয়ালা সেজে থাকবে, সে ইন্টেলিজেন্স কালেক্ট করবে। কিন্তু তখন এনএসআই এর লোক রীতিমতো খাকি রঙের জ্যাকেট, ওই যে ডিবি লেখা থাকে ওই রকম জ্যাকেট লাগায়, পিছনে এনএসআই লেখা, কোমরে অস্ত্র, কমলাপুর স্টেশন বলেন বাস স্ট্যান্ড বলেন, তারা রীতিমতো ওখানে গার্ড দিচ্ছে। এখন আপনি যদি আবারও ব্যাকে হিসাবে আসেন, যে এই যে নেটওয়ার্কটাকে আপনি গড়ে তুললেন, ধরেন আপনি 1500 মানুষ নিয়োগ দিলেন বা 2000 মানুষ নিয়োগ দিলেন ওই সময়, তাহলে 5ই আগস্টের সময় কোথায় কি হচ্ছে এই নিউজটা কেন আসলো না? এটা তো প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত আসার কথা, তাই না? কোথায় কি হচ্ছে? আপনার যদি 2টা লোক, সূর্য সেন হলের নিচে বলেন, মহসিন হলের নিচে বলেন, এস এম হলের নিচে বলেন, দোকানদার হিসেবে থাকে, চায়ের দোকান, চায়ের দোকানের মামা এনএসআই লোক, অথবা শাহবাগে ফুল বেচে এনএসআই লোক থাকলো, তাহলে তো আপনার নিউজটা আসা উচিত যে হল থেকে কয়জন নামতেছে, আসা উচিত ছিল। এখন আপনি যদি, আপনার যদি সেট আপটাই থাকে এরকম যে আমি সবই জানবো কিন্তু আমি তথ্যগুলো পর্যন্ত দিব না, তাহলে তো এটা একটা স্যাবোটাজ, যে আমি জানি এই ড্যামেজটা হবে কিন্তু আমি ড্যামেজটা হইতে দিলাম, অথবা পারপাসলি হইতে দিলাম। যার কারণে আমি বারবার বলি যে 2018তেই সরকার পতন হওয়ার কথা ছিল। 2018তেই 2018তে সরকার পতন হওয়ার কথা ছিল, কিভাবে? হয় নাই। আমি আবার বলি আপনাকে হেমন্ত ভাই, আমার কাছে 5ই আগস্ট হচ্ছে 111 এর এক্সটেনশন। 111 এর এক্সটেনশন, 111 এ আপনি একটা এক্সারসাইজ করে আসছেন যে এইভাবে এভাবে আমি করতে পারি। এখন আপনি 18তে আসছেন, 18তে আপনি আবার সরকার ফালাই দিতেছিলেন, কিন্তু হইল না। 2018তে যখন আমাদের ছাত্র আন্দোলনটা হলো, মনে আছে? ওই যে নুরুল হক নূরের নেতৃত্বে। হ্যাঁ, তখন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, নূর রাশেদ, আর একটা সম্ভবত অ্যাক্সিডেন্টে 1টা বা 2টা ছাত্র মারা যায়, সেটাও বাড্ডাতে বসুন্ধরা গেটের কাছে। রীতিমতো তখন এক একজন আওয়ামী লীগের নেতা কিন্তু ঘাম ছুটে গেছিল, আওয়ামী লীগের নেতা কিন্তু ঘাম ছুটে গেছিল। ওই সময় সরকার পতন হয়ে যেত, রীতিমতো সরকার পতন হয়ে যেত, এবং আওয়ামী লীগের নেতারা কিন্তু ওই টাইমে সবাই ওই ডুয়াল পাসপোর্ট রাখে, প্রত্যেকের ভিসা রাখে, গোল্ডেন ভিসা টিসা রেখে ওই টাইমে কিন্তু সব লাপাত্তা হয়ে গেছে। ওই সময় শুধু একটা কারণে কিন্তু সরকারের পতন হয় নাই, সেটা হচ্ছে ইন্টেলিজেন্সের নেটওয়ার্ক ছিল, নূর কোন দিক থেকে কোথায় যাচ্ছে, কে কোথায় পালায় আছে, সেই নেটওয়ার্কটা স্ট্রং ছিল। আর দ্বিতীয় ছিল হচ্ছে ওই সময় পুরা আন্দোলনটাকে বরবাদ করে দেয় ছাত্রলীগ, ছাত্রলীগ আর যুবলীগ বরবাদ করে দেয়, এবং তারা এমন আক্রমণ করে যে তাদের মায়ের সামনে, যেটাকে বলে হেলমেট বাহিনী, হেলমেট পরা মানুষের মায়ের সামনে কোনো ছাত্র তো দূরের কথা, সাধারণ মানুষও দাঁড়াইতে পারেনি। তখন কিন্তু পুলিশে পিটায় নেই, পিটাইছে কিন্তু ছাত্রলীগ। এবং এবং এরা কোনো সহযোগিতাও পায় না বড় দল থেকে। না, ওরা বড় দল থেকে সহযোগিতা পায় নাই, কারণ তখন তো বড় দল তো আপনি দেখছেন ওই যে ওবায়দুল কাদেরের সাথেও মিটিং করতেছে ওই সময়, মনে নেই? বিএনপি নির্বাচনের আগে, হ্যাঁ, তখনকারই তো সব ছবি এখন ইউজ করা হয় যে বড় দলগুলা তখন নেগোসিয়েশনে লিপ্ত। ওই সময়ের আবার কিছু ওই যে কি বলে নমিনেশন বিক্রির কিছু কথাবার্তা আছে, তো ওইখানে আমি না যাই। বাট যদি আমি এখানে ফোকাস করি যে ওই সময় দুর্বলতাটা ছিল কোথায়, যারা সরকার ফালাইতে চাইছিল তাদের দুর্বলতা ছিল কোথায়, অথবা সরকারের শক্তিটা ছিল কোথায়? সরকারের শক্তিটা ছিল একটা স্ট্রং ছাত্রলীগ, একটা স্ট্রং যুবলীগ ছিল। পরবর্তীতে দেখেন 2018তে যদি আপনি চিন্তা করেন যে কেন সরকার পড়লো না, তাহলে আপনি 2025-এ কেন সরকার, 2024-এ কেন সরকার পড়লো, এই দুইটার যখন আপনি কম্পারিজনে আনবেন, আপনি দেখবেন ছাত্রলীগ ওই যে কি বললো যেন 8 মিনিট না 7 মিনিটও টিকবে না,
ওইটা বইলা তারপরে তারা উধাও হয়ে গেল, নাই হয়ে গেল। আবার যুবলীগ তারা অ্যাকশনে নেইমা তারা নাই হয়ে গেল। মাঠে থাকলো পুলিশ, মাঠে থাকলো সেনাবাহিনী, সেনাবাহিনী অস্ত্র ক্লোজ করে নিল, পুলিশ দৌড় দিল, ব্যাস ছাত্র জনতার বিজয়। আপনি আরেকটা সিনারিও চিন্তা করেন যে ছাত্র জনতা আসতেছে, বা ধরেন যাদেরকে আসিফ নাহিদের নেতৃত্বে ছাত্র জনতা আসছে, অপোজিটে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রওনা দিছে তাদের অপোজিটে, লগি বৈঠা টাইপের মারামারি হচ্ছে। তাহলে কি সরকার পড়তো? পড়তো না, পড়তো না, সরকার পড়তো না। 2018 পরে ছাত্রলীগের মধ্যে যেটাকে বলে এখন গুপ্ত রাজনীতি, ছাত্রলীগের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে সেটিং করে দেয়া হয়, যুবলীগ আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে টাকা দিয়ে সেটিং করে দেয়া হয়, যারা ঠিক যখন দরকার পড়বে আপা আসি, নেত্রী আসি, কিন্তু কাজের সময় তারা নাই। অ্যাকচুয়ালি তো তারা ওই দলের লোক, তারা আস্তে করে রাস্তা ক্লিয়ার করে দিয়ে সরে গেল এবং সরকার পতন হয়ে গেল।